আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রবাস থেকে বলছি অনুষ্ঠানের আজকের পর্ব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব হাসান আমজাদ খান, সাবেক আমলা, নজরুল চিন্তক এবং সমাজচিন্তক। সাথে আছেন জনাব সাইফুল ইসলাম, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গবেষক, আছেন প্রবাসে। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? জি, ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ এই শুভ উদ্যোগের সঙ্গে থাকার জন্য। জি। আপনাকে অসংখ্য ভালো, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মতো একজন নগণ্য লোককে আপনার এই বিশাল মহৎ কাজে সংশ্লিষ্ট করার জন্য এবং ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আসলে প্রত্যেকেই আমরা মহৎ হতে চাই। আমরা নিজেরা মহৎ হতে গিয়ে অন্যদেরকেও মহৎ বানাতে চাই এবং চাইবো। সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং হবে ইনশাল্লাহ। আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু ঠিক করেছি আমরা, জাতীয় ঐক্যে বাধা কোথায়। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে অনৈক্য এই মুহূর্তে চলছে সেই অনৈক্য নিয়ে আলোচনা করব। এখানে আমাদের অবশ্যই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষণের স্বার্থে জাতীয় ঐক্যের খুব বেশি প্রয়োজন। আমি প্রথমেই জানতে চাইব হাসান আমজাদ ভাইয়ের কাছে, জাতীয় ঐক্যে আসলে বাধা কোথায়? আপনার মতো করে আপনি একটু বলবেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার দর্শকদের প্রতি আমার সালাম, শুভেচ্ছা। আমার সহ আলোচককেও আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আহ, আমি প্রথমেই আবারও আমাদের 16ই ডিসেম্বর, আজকে আমাদের এখানে 2 তারিখ, আমাদের 71 সালের সকল শহীদ আহ, এবং নির্যাতিত মা বোনদের প্রতি আমার মমতা এবং ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা। আর এবার 24-এ যারা শহীদ হয়েছেন, আমাদের ছেলেমেয়েরা, তাদের প্রতি আমার আমার সম্মান, আমার শ্রদ্ধা জানাচ্ছি। যারা অসুস্থ আছে, হসপিটালে আহ সেবা নিচ্ছে, যারা চোখ হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, ওদের প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন আজকে, যে জাতীয় ঐক্যের বাধা কোথায়। আসলে জাতীয় ঐক্য তো সবসময় থাকে, কিন্তু সেটা কনসলিডেট হয়ে থাকে না। 5 তারিখে আগস্ট মাসের যে জাতীয় ঐক্য চলেছিল, সেটা এখন আমরা ওইভাবে আর দেখতে পাই না। নানা কাজে, সময়ের প্রেক্ষিতে, নানার মতের প্রেক্ষিতে, নানান আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষার পূরণের বাধা কারণগুলোর জন্যে এই অনৈক্য দেখা যায়। তবে এটা খুব সহজ বের করা যে কোথায় কোথায় আমাদের এই অনৈক্যগুলো দেখা দেয়। ফর এক্সাম্পল, এই যে নতুন প্রজন্মের যেসব ছেলেমেয়েরা, স্কুল বা ছাত্র জনতা, ওরা এগিয়ে এসেছিল, ওদের কিছু প্রত্যাশা আছে, ওরা কিছু বলতে চায়, ওরা নতুন কিছু দেখতে চায়। তো সেটা আমরা যারা একটু অতীত, আমরা যারা একটু পুরনো, সেটাকে ওইভাবে মেনে নিতে পারি না। এটা এক ধরনের, আমি বলতে চাই যে সাইকোলজিক্যাল একটা ইস্যু ওখানে আছে। তো এটা ওভারকাম করা খুব সহজ। আর একটা হলো, এই যে গণবিস্ফোরণটা, এর পেছনে অনেকগুলো অনুঘটক ছিল। গত 15-16 বছর ধরে যারা নানাভাবে জেল জুলুম, হত্যা, গুমের শিকার হয়েছেন, তাদের একটা ভূমিকা ছিল। দেশে বিদেশে প্রবাসী নানা ধরনের শ্রেণীর মানুষদের একটা ভূমিকা ছিল। যখন এই মানুষেরা বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তাদের কিছু প্রত্যাশা থাকে। তো যখন বাস্তবে সেই সুযোগটা আসে, তখন সেই প্রত্যাশার ডালপালা এমন ভাবে বিস্তৃত হয় যে সেটা মিট আপ করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। দ্বিতীয়ত হলো, আমাদের যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রত্যাশা ছিল জনগণের, ছাত্র জনতা, সকলের, সেই প্রত্যাশার যে মানে গতি, সেই গতির সঙ্গে যেন আমরা একটু হেঁটে চলতে পারছি না। এটা কি আমার এমন কোনো কারণ হতে পারে হাসান আমজাদ ভাই, যদি আমি এভাবে বলি যে
আহ, আমাদের ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন সম্মানিত উপদেষ্টাগণ, তারা কেউই আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব নন। রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন বাছাল হয়, কথার পিঠে কথা বলতে পারে অথবা বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন, ওনারা কিন্তু অত বেশি গতি ওনাদের নেই। তো এই ইন্টারিম গভর্নমেন্টে কিভাবে আসলে গতি আসতে পারে, আমরা সে ব্যাপারেও আলোচনা করতে পারি। সেটা সম্ভবত আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে ম্যাচ করবে। জি, খুব ভালো। আপনি একটু সাইডে গিয়ে আলোচনা করলেই ভালো। যে আমি যেটা বলছিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের যেভাবে ফরমেশন হয়েছে, এখন স্পষ্টত মনে হচ্ছে যে আমরা একটা বিপ্লবী সরকার হলেই ভালো হতো। তাহলে আমরা অনেক কিছু ওভারকাম করে যেতে পারতাম সহজে। কিন্তু সেটা যেহেতু হয়নি, আমরা অর্ধেক সংবিধান মেনে চলছি আর অর্ধেক বিপ্লবী ভাবে আছি। এইভাবে চলছে। দ্বিতীয়ত হলো আমাদের যে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন দার্শনিক। উনি তো জীবনকে, জগৎকে এবং কাজগুলোকে এমন উঁচু দৃষ্টিতে দেখেন যে তার ওই দর্শন থেকে আমাদের যারা সম্মানিত উপদেষ্টা আছেন, তারা কিভাবে দেখছেন, কোন স্পিডে দেখছেন, আমার ধারণা ওখানে একটা গ্যাপ হচ্ছে। ওই ওই জায়গায় কিছু একটা মিট হচ্ছে না। আমাদের নতুন যারা অ্যাডভাইজার ওখানে আছেন, ছেলেরা মেয়েরা নতুন যে ২-৩ জন আছেন, আমার ধারণা তাদের যে বক্তব্য আর এই আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য এবং বাকি উপদেষ্টাদের বক্তব্য বা অ্যাপ্রোচ গুলো যেন কোয়েনসাইড করছে না। ওখানে কিছু আপনাকে একটা আপনাকে অনেক অনেক ধীর ধন্যবাদ। গতি লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ হাসান আমজাদ ভাই। আমরা আপনার কাছে আবারও ফেরত আসবো। আমি একটু প্রফেসর সাইফুল ইসলাম ভাইয়ের কাছে যেতে চাই। সাইফুল ভাই, আপনি একটু বলবেন যে আসলে এই যে জাতীয় ঐক্যের মধ্যে বর্তমানে যে সব ফাটল দেখা দিচ্ছে, আমরা হাসান আমজাদ ভাই যেসব কথা বললেন, এসব কথার সাথে আপনি কতটুকু একমত, এবং আপনি আসলে কি যোগ করতে চাচ্ছেন এখানে আমাদের বাংলাদেশের সার্বিক ঐক্যের প্রশ্নে? ধন্যবাদ হারুন ভাই আবারও, এবং আপনার দর্শক শ্রোতাদেরকে সালাম ও শুভেচ্ছা। আম, এবং আমার সমালোচক হাসান ভাইকে অসংখ্য শুভেচ্ছা এবং ওনার জন্য শুভকামনা। আসলে হাসান ভাই যে কথাগুলো ইতিমধ্যে আলোচনা করেছেন, সেগুলো সেগুলোর সাথে আমি আহ, একমত, অবশ্যই একমত। এবং আহ, উনি গুরুত্ব সহকারে যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, ছাত্র, কৃষক, আহ, উম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মিডল ক্লাস, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব একটা প্রত্যাশা, আকাঙ্ক্ষা আছে। এবং সেখান থেকেই সবাই এই 5 আগস্টের আগেই তারা সবাই ঐক্যবদ্ধ হতে পারলো। তার পেছনে বড় কারণটাই হচ্ছে যে তারা মনে করলো যে আমরা যদি আমাদের যে এই যে আশা আকাঙ্ক্ষা, এগুলো দীর্ঘদিনের যে অপ্রাপ্তি, সেগুলো হয়তোবা আমরা সেই সমস্যাগুলো থেকে হয়তোবা আমরা উতরাই উঠতে পারবো যদি আমরা একটা মানে এতদিন প্রত্যক্ষদর্শী। ধরে যারা কথা বলতে পারেনি, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি, তারা এখন এই অল্প সময়ের মধ্যে সবকিছু একসাথে। আমি আমি সেটা বলতেছি এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। একই সাথে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ঐক্যে পৌঁছাতে না পারার একটা বড় কারণ হচ্ছে আমাদের আম, রাজনৈতিক চিন্তা ভাবনা। আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল আছে, তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ অবশ্যই আছে, কিন্তু আম, রাজনীতি ইজ এ কাইন্ড অফ স্পোর্ট। তা ডিফারেন্ট দল ডিফারেন্ট ভাবে প্লে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক দলের যদি একটা ঐক্যবদ্ধ, একটা ইউনিক একটা যদি আদর্শ থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে এই ঐক্যে পৌঁছানোটা সবচেয়ে ইজি। আমার কাছে মনে হয় যে এখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মিসিং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে। যে তাদের একটা কমন, একটা ইউনিক একটা গোল নাই যে আমরা এই দেশটাকে এই এই জায়গাটাতে এইভাবে আমরা এই 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 পৌঁছাতে চাই। আরেকটা যেটা বললেন যে এই যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে আহ, আহ, পূরণ হচ্ছে না, এইটা তো মোটামুটি একটা স্পষ্টভাবে এখন প্রতীয়মান। মোটামুটি সরকারের 100 দিনের বেশি হয়ে গেল। তো সেখানে
মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু খুব বেশি, মানে বিভিন্ন স্তরের থাকে, কিছু থাকে ব্যক্তিগত, কিছু সামষ্টিক, কিছু দেশের স্বার্থে। তো আপনি দেখেন যে মানুষের সকলের ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করা এটা কারো পক্ষেই সম্ভব না। কিন্তু আপনি যদি সামষ্টিক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার কথা বলেন, এক্সাম্পল হিসেবে বলা যায় যে ধরেন যে আইন শৃঙ্খলার কথা বলেন, দেশে দেশে এখন পর্যন্ত আইন শৃঙ্খলার কোনোভাবেই একটা স্টেবল অবস্থায় আনতে পারে নাই। তো এটা একটা মানে প্রমিনেন্ট একটা ব্যাপার, যেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেখানে এটা মানুষের অত্যন্ত আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ ব্যর্থ। কথা বলেছেন, কিন্তু এটার সাথে আরেকটি ব্যাপার যদি আমি একটু অ্যাড করি, সেটি হলো বর্তমানে আমাদের এই যে ঐক্যের ব্যাপারটাকে ছাড়িয়ে আমাদের বাংলাদেশেরই কতিপয় মানুষ আমাদের অন্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের ঐক্যটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশের ভেতরের ঐক্য এখন বাহিরের রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার যে একটা প্রবণতা বা চেষ্টা দেখা যাচ্ছে, আমাদের ঐক্যে এটা কতটুকু বাধা এবং এরা কারা আসলে? এরা কারা, এইটা আসলে মানে উম, এটা সব সময় মানে এটা ব্যাপারটা এমন না যে এটা ব্যাপারটা আজকের ঘটনা। ব্যাপারটা আজকে এই ঘটনাটা খুব স্পষ্ট, এবং সবাই এতটাই স্পষ্ট যে সবাই বুঝতে পারতেছে। এই কারণে ব্যাপারটা আসতেছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ কিছু মানুষ সংগঠিতভাবে দেশের এক ঐক্য বিনষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু ব্যাপারটা আজকে ঘটতেছে এমন না, ব্যাপারটা এর আগেও মানে সেই স্বাধীনতার পর থেকেই আমরা সব সময় এই সমস্যার মধ্য দিয়ে গেছি, সেটা হয় ছোট আকারে অথবা বড় আকারে। কিন্তু আজকে ব্যাপারটা বড় এবং স্পষ্ট, এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে না, আমাদের দেশের মানুষই কিছু আহ, দেশের দেশের কিছু সংঘবদ্ধ মানুষ আমাদের ঐক্য বিনষ্ট করতেছে। এইটাকে আমি খুব আহ, উম, মানে মেজর একটা বিষয় মনে করি না, যদি আমরা অন্য বিষয়গুলো সেটেল ডাউন করতে পারি। তো এইটা একটা আহ, আহ, মানে এটা এমন একটা বিষয় যে যদি আমরা অন্য বিষয়গুলো ফিক্স করে ফেলতে পারি, এইটাকে আমরা কন্ট্রোল করতে পারবো বলে আশা করি। তো অনেক সেটার অনেক জন্য ধন্যবাদ অবশ্যই সাইফুল ভাই। আমি আবারও আপনার কাছে ফেরত আসবো। আমি হাসান ভাইয়ের কাছ থেকে একটু এটা রেশ ধরেই জানতে চাইবো, সাইফুল ভাই যেটা বললেন যে আপনিও কি মনে করেন যে আসলে ঐক্যটা বিনষ্ট হওয়ার থেকে আমরা আসলে রক্ষা করতে পারি, আমরা আমাদের ঐক্যকে রক্ষা করতে পারি, এটা কি আপনিও মনে করেন? জি, আমি স্পষ্টত মনে করি, কারণ এই ঐক্যের কারণটাই তো আমাদেরকে 5 তারিখটার জন্ম দিল, তাই না? তো এটা আমরা করতে পারি। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আর আমাদের যারা সিনিয়র পলিটিশিয়ানসরা আছেন, তারা এগিয়ে আসতে হবে। আর একটা হলো, যারা এখন ক্ষমতা মানে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদেরকেও দৃষ্টিভঙ্গি আর একটু প্রসার করতে হবে। আপনার ওই কথার সূত্র ধরে আমি দুটো কথা বলে আর একটা বিষয়ে আসবো, যে কেন আমাদের ঐক্যটা দরকার। এটা যদি আমরা সবাই বুঝতে পারি তাহলে সহজ হবে। ঐক্য বিনষ্টের একটা কারণ তো আছেই, যে যারা গত 2 দশক 1.5 দশক ধরে এখানে ক্ষমতায় ছিল, তাদের সঙ্গে দেশের বাইরের একটা শক্তির সঙ্গে যোগাযোগ ছিল যেন তারা সারা জীবন ক্ষমতায় থাকতে পারে। স্পষ্টত তারা এতদিন ধরে ক্ষমতায় ছিল, তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, তাদের ভেতরে অনেক কূটকৌশল রয়েছে, সেগুলো তারা অ্যাপ্লাই করছে। ফলে আমাদের মধ্যে নানা ধরনের ঐক্য বা অনৈক্য তৈরি করে চলেছে তারা, এটা তো আমরা জানি। কিন্তু আমাদেরকে ওটা ওভারকাম করতে হবে। এটা এটাই একটা জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা। সেই জন্য আমি বলতে চাইছি যে অন্তত 5টা কারণে আমাদের এই ঐক্যটা জরুরি। প্রথমতম হলো যে এখন তো আমরা একটা নতুন বন্দোবস্ত চাই, রাষ্ট্র সংস্কার চাই, তাই না? আমাদের কিন্তু প্রথম কাজটাই হওয়া দরকার জাতীয় ঐক্য সৃষ্টি করা। সংস্কারের প্রথম কাজই হওয়া দরকার ছিল জাতীয় ঐক্য সৃষ্টি করা। জাতীয় ঐক্য সৃষ্টি করা, কারেক্ট। হ্যাঁ। দ্বিতীয়টা হলো, আমাদের দেশে এখন সংবিধান, রাষ্ট্র কাঠামোর অনেক রকম পরিবর্তন হবে, তাই না? সংস্কার করতে গেলে সেগুলো লাগবে। করতে গেলে এই যে সেগুলো আসলে আমরা কি সত্যি সত্যি বাস্তবায়ন করতে চাই? যদি তাই চাই, তাহলে আমাদের ঐক্য দরকার। আমরা যদি শুধু লিপ সার্ভিস দেই, মুখের কথার জন্য ঐক্যের কথা বলি, তাহলে হবে না। জানাব হাসান আমজাদ খান, আমি আপনাকে যদি একটু কোশ্চেন করি এখানে, যে আমাদের ঐক্যটার পেছনে কি আমাদের দেশপ্রেমটা দায়ী? আমাদের যে অনৈক্যর সৃষ্টি হচ্ছে, অনৈক্যের সৃষ্টি হওয়ার পেছনে কি আসলে দেশপ্রেম দায়ী? মানে আমাদের দেশপ্রেমের ঘাটতি দায়ী? এক্স্যাক্টলি, সো আমি সেটাই বলছি। প্রথমে আমাদের ওই ওই জায়গায় যেতে হবে। আমি একটু পরে বলবো আপনাকে যে আমরা ভুলে যাচ্ছি যে আমরা বৈষম্যের কথা বলে 5ই আগস্ট তৈরি করেছি।
আমরা ভুলে যাচ্ছি সেই বৈষম্যের জায়গাটাকে। ওই বৈষম্যকে যেতে হবে। বৈষম্যের ধারণা ছিল বলেই ৭১ তৈরি হয়েছিল, আবার বৈষম্য ধারণা এসেছে বলেই 5th অগস্ট তৈরি হয়েছে। ৩ নম্বর হচ্ছে, এই যে যদি আমাদের এই দেশে কখনো এখন এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে হয়, কে করবে? বিশ্বের সব দেশে এই কারণে জাতীয় ঐক্য থাকা দরকার। ৪ নম্বর, এখন যে ধরনের সাংস্কৃতিক, সামাজিক, সাংগঠনিক, সাংবিধানিক পরিবর্তন আমার দরকার, সেগুলো তো আহ, সংবিধানের চরিত্রই পাল্টে দিতে যেতে হবে। কারণ অনেক ধরনের সংবিধান সংশোধন করা হয়েছে, সেগুলো আবার রিভাইভ করতে হবে। যদি এই ধরনের রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারগুলোকে টেকসই করতে হয়, জবাবদিহিমূলক করতে হয়, তাহলে আমাদেরকে গণভোট বা ওই যে কি বলে গণপরিষদ ইলেকশন, ওই দিকে যেতে হবে। যেহেতু আমাদের গণভোট বা গণপরিষদের দিকে যেতেই হবে, সেই জন্যও আমাদের জাতীয় ঐক্য দরকার। সর্বশেষ হলো যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আমাদের জাতীয় ঐক্য দরকার। আপনি মনে রাখবেন, আজ থেকে অন্তত আগামী 20 বছর বাংলাদেশের রাজনীতি চর্চিত হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। যতদিন তারা আমাদের বাংলাদেশিদের কাছে প্রেমের পাত্র ছিলেন, ঠিক ততদিন তাদের বিরুদ্ধে আমাদের এই গণজাগ্রত থাকতে হবে। সুতরাং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, আমাদের জাতীয় ঐক্য তৈরি করতেই হবে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আগ্রাসন। আমরা আসলে এই যে জাতীয় ঐক্যের প্রশ্নে যদি আমরা এক হই, সেক্ষেত্রে যদি কোনো রকমের আগ্রাসনের শিকার বাংলাদেশ হয়ে যায়, তখন আমরা আসলে কি করব? আমাদের কি সেই শক্তি রয়েছে? আমাদের সেই ব্যবস্থা কি রয়েছে? কোন পদ্ধতিতে আমরা আগাতে পারি? সেজন্যই তো ওই যত ধরনের জাতীয় আহ, আহ, ঐক্য তৈরি করতে হবে। এখন আমাদের প্রশ্ন করতে হবে কিভাবে আমরা এটা করব। আমরা ঠিক আছে। তাহলে কিভাবে আমরা করতে পারি? আচ্ছা, প্রথম কথা হলো যে সবাই ভাবছে যে আজকে কিছুক্ষণ আগেই আমি একটা কথা শুনছিলাম, ব্যারিস্টার সারা হোসেন একটা আলোচনা করছিলেন যে আমরা কেন শুধু সরকার আমাদের ডাকবে জাতীয় ঐক্যের জন্য আমরা আলোচনা করব সেটার জন্য অপেক্ষা করি, কেন না আমরা সবাই আবার 5ই অগস্টের মতো একত্র হই, যে আমরা বলি আমরা এই এই করতে চাই, আমরা এভাবে পরিবর্তন চাই, আমরা এখানে এখানে পরিবর্তন চাই। কেন আমরা সেটা করতে পারছি না? কিন্তু ইতিমধ্যে তো জাতীয় ঐক্য গঠনের জন্য বা জাতীয় ঐক্যের প্রশ্নে বিভিন্ন রকমের গোলটেবিল বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। কেউ কেউ জয়েন করেছে, আবার কেউ কেউ জয়েন করেনি। যারা ইভেন কি বর্তমানে যারা সবচাইতে বড় রাজনৈতিক দল বর্তমানে যারা আছে দেশে, বিএনপি নাকি জয়েন করেনি জাতীয় ঐক্যের সেই মিটিংয়ে। একাধিকবার তারা সেই মিটিংয়ে যায়নি। তাহলে আমরা আসলে কাকে দুষবো? জাতীয় ঐক্যের পেছনে আসলে কারা দায়ী? এবং যারা ইতিমধ্যে সরকারে নেই অথবা সরকার থেকে বিতাড়িত হয়েছে, তাদেরকে কিভাবে জাতীয় ঐক্যে আনা যায়? অথবা আদৌ কি যা আনা উচিত হবে? তারা কি বাংলাদেশের পক্ষে কাজ করছে অথবা করবে? আমরা আসলে কোন পথে যাব? আচ্ছা, এইখানে আমাদের একটু আমাদের দেশের ওই যে বললে না দেশপ্রেমের কথা ভাবতে হবে। যারা গত 1.5 দশক ধরে পুরো দেশকে অবিচার, অন্যায়, গুম খুম, লুটপাট করেছে, তারা কিন্তু এদেশেরই মানুষ। তো যেটা করা দরকার সেটা হলো যে তাদের, যারা এই সব অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর অন্যদেরকে আপনার ওই যে অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা বা তাদেরকে নিয়ে আবার যেন দেশের কাজে লাগানো যেতে পারে, সে ধরনের উদ্যোগও নিতে হবে। আপনি অত পার্সেন্টেজ 30% অফ পপুলেশনকে আপনি এক্সক্লুড করে দিয়ে রাজনীতি করতে পারবেন না, হওয়া ঠিক হবে না, আবার অত্যন্ত একটা দ্বন্দ্ব তৈরি হবে। এই অত্যন্ত জন্যে গুরুত্বপূর্ণ কথা। ওই রিকনসিলিয়েশনের দিকে যেতে হবে আমাদের, যেমন দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল, ওই ধরনের একটা উদ্যোগে যেতে হবে। এবং সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ, এই সরকারের থেকেই এই উদ্যোগটা নিতে হবে ভবিষ্যতের জন্যে, দেশের মঙ্গলের জন্যে, আহ এবং সংস্কারগুলো টেকসই করার জন্যে। অনেক অনেক ধন্যবাদ হাসান আমজাদ ভাই আপনাকে। আমাদের মাতৃভূমির জন্য, মাতৃভূমির অখণ্ডতাকে রক্ষার জন্য এবং মাতৃভূমির মানুষকে একটি শান্তিপূর্ণ বাংলাদেশে বসবাস করতে সুযোগ দেওয়ার জন্য আমাদের সরকারের
আসলে অনেকগুলো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। আমি সাইফুল ভাইয়ের কাছে জানতে চাইবো, আসলে আলোচনা বা যোগাযোগের মাধ্যমে ঐক্যের যে ঐক্য প্রতিষ্ঠার যে ব্যবস্থা, সেটা আসলে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে? কোন আলোচনার মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হতে পারে? সরকার কি এই ব্যাপারে কোনো প্রকার আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে পারে কিনা, অথবা সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো একজন উপদেষ্টা কি নিয়োগ করা যায় কিনা, যাতে করে বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পেছনে সেই উপদেষ্টা কাজ করতে পারে। তার কাজই থাকবে বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যেসব কাজগুলো করা প্রয়োজন সেগুলো করা। আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ আবার ভাই। আমি আপনার এই এই কথার মানে রেসপন্স করতে গিয়ে আমি আরেকটা জিনিস একসঙ্গে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আপনি প্লিজ। শুরুর দিকে বললেন যে আমাদের যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ এখন যারা উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন তাদের অনেকের রাজনৈতিক অভিজ্ঞতার কিছুটা অভাব আছে বটেই। তো সেই জায়গা থেকে আমি এই জায়গাটা দুইটা পয়েন্টকে একসাথে করে এভাবে বলতে চাই যে হ্যাঁ, আমরা এটা এটা তো স্পষ্ট যে আমাদের যারা উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন তারা রাজনৈতিক ব্যক্তি না, তারা একাডেমিক ব্যক্তি, মোস্ট অফ দ্য অ্যাডভাইজার্স। সো তাদের এই জায়গাটা, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কিভাবে ঐক্যটাকে বিল্ড আপ করতে পারি। আমাদের একটা ঐক্য কিন্তু মানে এস্টাবলিশড হয়ে এস্টাবলিশড ছিল আমাদের একটা ঐক্য, সেটা দিনে দিনে ফেড হয়ে যাচ্ছে, জাস্ট নাথিং। তার মানে এইটা ধরে রাখার জন্য আমার কাছে যেটা মূলত মনে মনে হয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো একটা বড় ভূমিকা অবশ্যই রাখবে। তো এই যে উপদেষ্টাদের গণের যে রাজনৈতিক যে অনভিজ্ঞতা, সেইটা মিটিগেট করা, অ্যাট দ্য সেম টাইম ঐক্য বিল্ড আপ করা, এটার জন্য মূলত যে কাজটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে, এই যে এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে ধরেন প্রত্যেকটা দলের সাথে আলাদা আলাদা ভাবে তারা মিটিং করতেছে, বিশেষত আমাদের প্রধান উপদেষ্টা। তো আমি মনে করি যে যদি আমাদের ঐক্যের কথা চিন্তা করে আমরা সবগুলো দলকে একটা জায়গায় আনতে পারি, হ্যাঁ, একই সাথে সবগুলো দলকে নিয়ে যদি আমরা বসতে পারি, এবং আমরা যদি একটা একটা ঐক্য মানে ইউনিক একটা আদর্শের দিকে, লক্ষ্যের দিকে আমরা সবাইকে যদি মোটিভেট করতে পারি। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ আছে, সেইটা স্বাভাবিক। কিন্তু আমরা যে একটা উন্নত এবং বৈষম্যহীন একটা যে রাষ্ট্র চিন্তা করি, কল্যাণ রাষ্ট্র চিন্তা করি, সেই জায়গাটাতে সবগুলো রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে আসা, এইটা ঐক্যের জন্য একটা বড় উপায় হতে পারে। সেকেন্ডলি একটা বিষয় আমরা জানি যে এই 5ই অগাস্ট আমাদের যে এই বৈষম্য দূরকরণের যে একটা আম, বিশাল মহাবিপ্লব, আহ, সেইখানে ছাত্রদের যে ভূমিকা, তো সেইটা অবশ্যই আমাদেরকে সেটা আবার রিভাইভ করতে হবে। এই ঐক্যটা যদি, যাতে করে আমরা স্ট্রংলি আরো আহ, এটাকে একটা সাস্টেনেবিলিটি দিতে পারি। সেই কারণে ছাত্রদের একটা বিশেষ বিশেষ জায়গা আছে এখানে কাজ করবার। এবং আমি আহ, এ- ছাত্ররা ইতিমধ্যেই বলেছেন যে তারা এই ঐক্য বিল্ড আপ করে এবং ঐক্য ধরে রাখার জন্য তারা তারাই যথেষ্ট। যদিও তারা এভাবে বলেছেন, কিন্তু আমি মনে করি যে তারাই যথেষ্ট নয়, কিন্তু তারা অবশ্যই একটা বিশেষ ভূমিকা রাখতে পারে। কারণ আমি মনে করি যে আপনাকে একটা উদাহরণ হিসেবে বলতে পারি। আমার এটা জাস্ট একটা আমার মস্তিষ্ক প্রস্তুত একটা আপনি চিন্তা ভাবনা বলতে পারেন যে ধরেন বিভিন্ন জেলায়, উপজেলায় আপনি চিন্তা করেন একই মঞ্চে সকল রাজনৈতিক দল, ইনক্লুডিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, সবাই একই মঞ্চে একই সাথে সভা করতেছে, এবং সামনে যে জনতা, বাংলাদেশের জনতা, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের চাওয়া পাওয়া, রাজনৈতিক দল কি করতে চায়, এই চাওয়া পাওয়া একসাথে একই সূত্রে গাঁথা, এবং সবগুলো এক জায়গায় মিলে যাচ্ছে। আপনি এই এই জিনিসটি চিন্তা করেন, যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের ঐক্য ঠেকানোর মতো কোনো শক্তি দেশে এবং বিদেশে কোনোভাবেই কাজ করার কথা না। আহ, এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই। আপনি আগ্রাসনের কথা বললেন যে আমরা ঐক্য, এই যে ঐক্য থাকলে আমরা আগ্রাসন কিভাবে দূর করতে পারি। তো দেখেন, আগ্রাসন কিন্তু শুধু যে আহ, 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 মানে কি বলে এটাকে, যে আর্মড দিয়ে হয় এমনটা না কিন্তু। মানে এটা কাইন্ড অফ এমনটা না যে তারা হচ্ছে গিয়ে আহ, উম, আহ, আমাদের দেশে অন্য একটা দেশের মিলিটারি ঢুকে পড়লো, তারা হচ্ছে গিয়ে বিভিন্নভাবে ডিরেক্টলি
ইনভেনশন ইন্টারভেন করলো, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে যে আগ্রাসন অনেকভাবে হইতে পারে, যেটার আমরা শিকার সেই 1972 থেকেই। আমরা সাংস্কৃতিকভাবে আগ্রাসনের শিকার, আমরা রাজনৈতিকভাবে আগ্রাসনের শিকার, আমরা অর্থনৈতিকভাবে আগ্রাসনের শিকার। আমরা কিন্তু এগুলো সেই গত 50 বছর থেকে আমরা এগুলো শিকার। আপনি দেখেন আমাদের মিডিয়াগুলো কিভাবে কন্ট্রোল করে তারা। আপনি দেখেন আমাদের আহ, রাজনীতি গত 15 বছর আপনি অবশ্যই দেখছেন। আমি ইতিমধ্যে আমি আমার একটা লেখায় উল্লেখ করছি যে আমার এটা মানে আমার কাছে এখনো আহ, দিবালোকের মতো একদম স্পষ্ট। 2014 সালে আমাদের পাশের দেশের পররাষ্ট্র সচিব এসে যে নোংরামিটা করলো নির্বাচনের আগ দিয়া, এই ঘটনা তো আমি আমার জীবনে কোনোদিন ভুলতে পারবো না। তো এই যে এরকম নগ্নতা, এই এই আগ্রাসনের, সেটা তো আমার মনে হয় না বিশ্বের কোনো জনাব দেশে। সাইফুল ইসলাম, আমি আমি একটু অ্যাড করতে চাই। আজকে যেটা হয়েছে ভারতে, বাংলাদেশের হাই কমিশনের উপরে যে একটা নির্মম অ্যাকচুয়ালি ভাঙচুর হয়েছে, আঘাত হয়েছে, এটার ব্যাপারে আমরা আসলে কিভাবে নিন্দা জানাতে পারি, বিশ্ববাসী কিভাবে নিন্দা জানাতে পারে? আপনার কোনো বলার কিছু আছে কিনা এই ব্যাপারে? এই এই যে এই আপনি যেটা বিষয়ে তো বলেছেন সেটার সাথে এক। স্পষ্টভাবে একটা জেনেভা কনভেনশনের যে নিয়ম, সেই অনুযায়ী তো অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অলরেডি ইতিমধ্যে একটা বিবৃতি দিয়েছে। এবং আমি দেখলাম যে ইন্ডিয়া গভর্নমেন্ট অলরেডি এটা নিয়ে কনসার্ন। এটা খুবই একটা পজিটিভ বিষয় যে তারা কনসার্ন এটা নিয়ে। সুতরাং আমার কাছে মনে হয় যে একটা বিবৃতি দেওয়ার বাইরেও আমাদের সরকারের করণীয় অবশ্যই আছে, যে জেনেভা কনভেনশন অনুযায়ী যে বিধি, যে ব্যবস্থা নেওয়া যায়, যেটা দরকার, আমি আশা করি সেটা অবশ্যই সরকার বিবেচনায় রাখবে। আমি আরেকটা বিষয়ে যুক্ত করতে চাই। এই যে হাসান ভাই ইতিমধ্যে উল্লেখ করছেন যে সেটা হচ্ছে যে এই যে আমাদের যে পতিত আওয়ামী লীগ সরকার, তাদের তো একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশে আছে, তাই না? তো তাদেরকে তো বাংলাদেশ সরকার চাইলেও তো দেশ থেকে বের করে দিতে পারবে না। আর এটা তো সম্ভব আই না। মিন ইম্পসিবল, তাই না? সুতরাং তাহলে কি কি হবে? আমরা ঐক্যের কথা বলি, ঐক্যের কথা বললে তাদেরকে বাইরে রেখে তো আমরা ঐক্য করতে পারবো না। না। তো হাসান ভাই অলরেডি উল্লেখ করেছেন যে সেটা হচ্ছে যে রিকনসাইলেশনের মাধ্যমে একটা কিছু করা সম্ভব। এবং অবশ্যই এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে আমাদের যে জুলাই আগস্টের ঘটনায় যারা দায়ী, বিশেষ করে এইভাবে এই সরকারের মধ্যে একটা উম, খুব একটা কি বলবো যে গত সরকার, তার আগের সরকার, যে কোনো সরকার যেভাবে করে আসছে, যে ঢালাওভাবে মামলা দেওয়া, গ্রেপ্তার করা, এই সরকারের মধ্যে এই 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 যে ভাবটা, এই যে ট্রেন্ডটা আছে, এইটা খুবই একটা, আমি বলবো যে এটাও সরকারের যে আস্থা হারানো, এটাও একটা অন্যতম একটা কারণ। যে সরকার স্পেসিফিক না হয়ে ঢালাওভাবে এই মামলা গ্রেপ্তার করতেছে। এটা এটা কোনোভাবেই আমরা আম, আহ, সাধারণ জনতা হিসেবে আমরা কোনোভাবেই সরকারের উপর আশ্বাস রাখতে পারি না এটা যে আসলে সরকার, সাইফুল ভাই, এটা আসলে অনেকেই বলছে ইতিমধ্যে, এটা আসলে সরকার করছে না। সরকার আসলে করছে না কিভাবে, সেটা অনেকে এভাবে কারণ দর্শাচ্ছে যে সরকারের মধ্যে পূর্ববর্তী সরকারের যারা রয়েছে তারাই কিন্তু এখনো আসলে সরকারের সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, এবং তারাই সরকারে বিশৃঙ্খলা করার জন্য এই কাজগুলো করছে। সেটা যদি আমরা বলি আমলাতন্ত্র, সেটা যদি আমরা বলি আহ, আহ, অন্যান্য বাহিনীর ভেতরে, সবকিছুতে তারা পুরনো আছে। অনেকেই এটা বলার চেষ্টা করতেছে যে তারাই আসলে এই বিশৃঙ্খলাগুলো করছে ডক্টর ইউনূস সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য। আপনি কি তাই মনে করেন? এইটার তো মানে যেভাবে বলা হচ্ছে হয়তো এভাবে সত্য না, কিন্তু কিছুটা সত্য তো অবশ্যই। কারণ আপনি দেখেন আহ, থানার, বাংলাদেশে কতগুলো থানা, সবগুলো থানার ওসি তো আর পরিবর্তন হয়নি। সবগুলো জেলার তো এসপি পরিবর্তন হয়নি, ডিসি পরিবর্তন হয়নি, ইউএনও পরিবর্তন হয়নি। সুতরাং তারা তো আগের সরকারের সময় দায়িত্ব পালন করছে। এখন আগের সরকারের সমর্থক হইতেও পারে, না হইতে পারে, সেটা বিভিন্ন বিষয়। কিন্তু তাদের মধ্যে ইভেন বাংলাদেশের আমি মনে করি অনেক আমজনতার মধ্যেই তো আগের সরকারের একটা প্রভাব তো আছে অবশ্যই। সেটা তো আর একদিনে এমনটা না যে চুটকি মারলাম সব শেষ হয়ে গেল একদিনে। ওভার দ্য নাইট তো শেষ হয়ে যায় না। এটা তো একটা রেশ থাকেই, তাই না? তো সেগুলো থাকবে, কিন্তু সরকার যেহেতু দেশ চালানোর দায়িত্ব সরকারের, দে দে শুড বি রেসপন্সিবল। তারা মানে কাকে রাখবে না রাখবে সেটা তো তাদের সিদ্ধান্ত, কিন্তু সেটা অবশ্যই যৌক্তিক হইতে হবে।
মানে ইচ্ছে করলেই কাউকে রেখে তার কাউকে মানে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আপনি এরকম হতে মনে পারে না। করছেন যে সরকারের আসলে অনেক কিছুই করণীয় রয়েছে, সরকার অনেক ক্ষেত্রে রাইট, তাদের রাইট, অবশ্যই, সীমাবদ্ধতার অবশ্যই। কারণে অনেক কিছু করতে পারে না, বাট সরকারকে আরো বিচক্ষণতার পরিচয় দেওয়া রাইট, অত্যন্ত রাইট। প্রয়োজন এবং সময়ের পরিক্রমায় বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকেও খুঁজে বের করা দরকার। সবচাইতে বেশি যারা দেশের বিরুদ্ধে এখন বর্তমানে যে এই কঠিন ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত তাদেরকে খুঁজে বের করা, দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনা প্রয়োজন, সেটা প্রশ্ন অনেকেই তুলছে। আমি প্রচুর নিউজ দেখেছি আজকে, সবখানে একই রকমের কথা এসছে যে যারা ষড়যন্ত্র করছে আসলে ভেতরে ভেতরে তাদেরকে আহ আইনের আওতায় আনা দরকার। হাসান আমজাদ ভাই, আপনি কি মনে করেন? হ্যাঁ, সে তো বটেই। উম, আহ, সাইফুল সাহেব যা বলছিলেন ওখান থেকে যদি আমরা ধরি যে আহ, আপনিও বলেছেন একটু আগে যে ভেতরের লোক থেকেই তো অনেক রকম অসহযোগিতা পাওয়া যাচ্ছে। এখন তো 3 মাস, প্রায় 4 মাসই হতে চললো। আমি দেখতে চাইছিলাম যে অন্তত একটা ঘটনা এই ইন্টারিম গভর্নমেন্ট যদি আমাদেরকে দেখাতে পারে যে এই মামলাটা এই থানায় এইভাবে নেওয়া হয়েছে এবং সে এই আমাদের যে কারেন্ট স্পিরিট সেটার বিরুদ্ধে গিয়ে এই মামলাটি নিয়েছে, একটা লোক, একটা প্রমাণ, তাহলে কিন্তু সারা দেশে একটা খবর হয়ে যায়। তো আমি জানি না কেন এটা করা যাচ্ছে না। আমাদের আইন উপদেষ্টা বা আমাদের অন্যান্য যে যারা ইয়াং উপদেষ্টা আছেন, আমি নিশ্চয়ই তারা ওনারা এটা বুঝতে পারছেন। অ্যাটলিস্ট অন্তত একটা ঘটনা আমি দেখতে চাই যে এই জায়গায় কে আমাদেরকে বাধাগ্রস্ত করছে ভেতর থেকে। আমি নিশ্চিত যে কেউ কেউ বাধাগ্রস্ত করছে, কিন্তু সেটা একটা প্রমাণ অন্তত পাওয়া দরকার। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাইছি যে এই উদ্যোগ, জাতীয় ঐক্যের উদ্যোগটা কিভাবে নেওয়া যেতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখন আমাদের এত মত, এত মিডিয়া, যে চারিদিকে শত সহস্র কথা আমাদেরকে গুবলেট করে দিচ্ছে। আমরা এক হতে গিয়েও হারিয়ে ফেলছি, খেই হারিয়ে আপনি ফেলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তুলে এনেছেন হাসান ভাই। সেটি হলো অনেক মিডিয়া আসলে এই যে অনৈক্য সৃষ্টির পেছনে দায়ী। মানে এত বেশি ভুল তথ্য, এত বেশি বিভ্রান্তিমূলক তথ্য তারা প্রচার করছে যাতে করে বাংলাদেশের মানুষ সত্যিই বিভ্রান্তিতে পড়ছে। এটার থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি? জি, পরিত্রাণ পেতে হবে হলো যে দুটো জিনিস। একটা হলো আমি দেশকে ভালোবাসি, নাকি আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই। আমি কি বৈষম্যকে ভুলে যেতে চাই, নাকি আমি আমার দ্বন্দ্বটা জিইয়ে রেখে আমার পড়শি দেশকে সাহায্য করতে চাই। অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার, খুব ভালো লাগলো আপনার কথা। সাইফুল ইসলাম ভাই, আপনি কি মনে করেন? হাসান ভাইয়ের সাথে আপনি একমত? আমার বাংলাদেশের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পেছনে আপনি যদি আর একটু দুই হ্যাঁ, লাইন যোগ করেন। আমি হাসান ভাইয়ের সাথে অবশ্যই একমত, এবং আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে সেটা হচ্ছে ধরেন যে ইনফরমেশন, ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই বিষয়গুলো কিন্তু মানে খুবই একটার সাথে আরেকটার সাথে মানে মানে সংশ্লিষ্টতা আছে। তো যখন আপনি যখন মানে মনে করতেছেন যে এই জিনিসটা সত্য তথ্য না, তো এটার জন্য একটা রেসপন্সিবল বডি থাকা উচিত। সেটা যদি সরকার মনে করে যে এই মিশন মিশন ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো তাদের জন্য ক্ষতিকর, তো আমি বলবো তাদের একটা বডি থাকা উচিত যারা এই জিনিসটাকে ট্যাকেল করবে। কারণ এই জিনিসগুলো ট্যাকেল করার উপায় হচ্ছে এই, যে সত্য তথ্য প্রকাশ করা। এই 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 জিনিসগুলো ট্যাকেল করার উপায় হচ্ছে এই, যে মানুষকে সচেতন করা প্রথমত সঠিক বিষয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মানে সাধারণ জনতা হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যেটা অবশ্যই কর্তব্য, সেটা হচ্ছে যে সচেতনতার মধ্যে এই জিনিসটা পড়ে, সেটা হচ্ছে যে আমরা বুঝবো, জানবো আসলে যে কোনটা আমাদের জন্য ইফেক্টিভ। এবং এই যে যেটা বললেন যে ইউটিউব ব্যবসা, তো এইখান থেকে তো অনেক মানে আজগুবি জিনিস বের হচ্ছে। তো সেগুলো আমরা কি নেব, মেনে নেব নাকি নেব না? নাকি আমরা তো অ্যাটলিস্ট মানে বাজারে গিয়ে মাছ কেনার সময় অন্ততপক্ষে আমরা দেখে কিনি, ডাল কেনার সময়, চাল কেনার সময়, এমন সবজি কেনার অবস্থা, সময় তো এমন দেখে কিনি, অবস্থা তাই না? হচ্ছে যে ভিউ কামানোর জন্য উপদেষ্টাদেরকে নাস্তানাবুদ করার যত রকমের চেষ্টা সবগুলো করা হচ্ছে শুধু টাকা কামানোর জন্য। আমরা বলতে সেইটা। পারি, আবার অনেকে আছে টাকা কামানোর জন্য না, সত্যিকারের তথ্যই দিচ্ছে। তো আমরা আসলে এখান থেকে কিভাবে বেরোবো? আমি মনে করি যে
আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার তিনি জাতির উদ্দেশ্যে জাতীয় ঐক্যের একটা ডাক দিতে পারেন। এটা হলে কেমন হয় যদি আমাদের প্রধান উপদেষ্টা হ্যাঁ, জাতীয় আমি আমি একটু বলি, আমি ওইখানে যেতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে একেবারে উদ্যোগ। 1 মিনিটের মধ্যে, আমাদের সময় খুব সংকীর্ণ, আমাদের আর 4 মিনিট সময় রয়েছে। আচ্ছা, আমি 1 মিনিটেই বলছি। আপনি ঠিকই ধরেছেন যে চিফ অ্যাডভাইজার সাহেব উনি বলেছেন আমরা এক পরিবার, শুরুতেই উনি বলেছেন। তো উনি এই উদ্যোগটা নিতে পারেন এবং 2 দিন ব্যাপী একটা ন্যাশনাল কনভেনশন হোক, ওপেন, সবাই রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী মানুষ সবাই আসুক, তারা আলোচনা করুক কিভাবে আমরা জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার কোন দিকে আমরা নিতে চাই। আমাদের তরুণ প্রজন্ম যারা এখন এই 5 তারিখটা ঘটতে সাহায্য করেছে, তারাও সারা দেশব্যাপী এই জাতীয় ঐক্যের ডাক দিয়ে মানুষের কাছে যেতে পারে। আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশে বা দেশে বিদেশে যত মিডিয়া আছে, তারা যেন এই জাতীয় ঐক্যের উপরে জোর দিয়ে কিভাবে ঐক্য গড়া যাবে, এগুলো 2-3টে প্রপোজাল তারা এক একজনে তৈরি করে বাংলাদেশের সরকারকে পাঠাক, যে কিভাবে এভাবে করা যায়। এভাবে সবাইকে ভূমিকা রাখতে সাহায্য করা উচিত। জনাব হাসান আমি আমজাদ সেটা খান, বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার পরবর্তী পর্বে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আমি একটু প্রফেসর সাইফুল ইসলাম ভাইয়ের কাছে যাব আবার 1 মিনিটে, যদি আপনি একটু কিছু বলেন যে আমাদের জাতীয় ঐক্যের জন্য একেবারে মোক্ষম সময়টা কি চলে যাচ্ছে? মোক্ষম সময় চলে যাচ্ছে না, সময় অবশ্যই আমাদের হাতে আছে, তবে দেরি হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত দেরি হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই ঐক্য নিয়ে কথাবার্তা আহ, বলেছেন, এবং বিশেষত বিএনপি জামাত তারা ইতিমধ্যেই এটার সাথে এগ্রি যে আমাদের ঐক্য দরকার, কিন্তু কিভাবে দরকার, কিভাবে সম্ভব, সেটা নিয়ে কোনো এখন পর্যন্ত দিক নির্দেশনা আসে নাই। এখন পর্যন্ত এটা উপস্থিত, সেটা হইতে পারে হাসান ভাই যেটা বললো যে সরকার থেকে একটা উদ্যোগ আসতে পারে, আমি মনে করি যে এটা বেটার, কারণ ইট শুড বি ইউনিক আমব্রেলা, এবং এটার মধ্যে সব রাজনৈতিক দল, সব পেশার মানুষ, শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে আমাদের সরকার উচিত, আমি মনে করি যে সরকার এটা অবশ্যই তারা বুঝে যে আমাদের কিছু এজেন্ডা ফিক্স করতে হবে, যে জায়গাগুলোতে আমরা ওই মানে যে জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কিছু এজেন্ডা আছে যে জায়গাগুলোতে বিভিন্ন দল, বিভিন্ন মানুষ, বিভিন্ন আহ, আহ, শ্রেণী বিভিন্নভাবে বিভক্ত। তো আমরা সেইখান থেকে ফিল্টার আউট করে আমরা কিছু বিষয় নিয়ে আসতে পারি, যেই জায়গাগুলোতে রাজনৈতিক মতাদর্শ ভুলে, ধর্মীয় মতাদর্শ ভুলে, সামাজিক সাংস্কৃতিক মতাদর্শ ভুলে আমরা যে জায়গাগুলোতে এক হতে পারি। তাহলে আমি মনে করি যে সেগুলো নিয়ে কাজ করলে সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে আহ, রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো, আম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি সবাই মিলে যদি একসাথে কাজ করে, এবং সরকার এটার একটা আমব্রেলা হইতে পারে, যেটা হাসান ভাই উল্লেখ করলো, তাহলে আমার অসংখ্য মনে হয় যে এটা ধন্যবাদ, ইমিডিয়েটলি অসংখ্য এবং খুব ধন্যবাদ, দ্রুত আমরা একটা ঐক্যে পৌঁছাতে পারবো বলে আশা অসংখ্য করি। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ জনাব হাসান আমজাদ খান। আপনাদের দুইজনকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এতক্ষণ আপনার সাথে ছিলেন, অনেক প্রাণবন্ত আলোচনা হলো। আমরা কথা বলছি বাংলাদেশের জন্য, আমাদের মাতৃভূমির জন্য। আমরা কথা বলছি আমাদের মাতৃভূমির স্থিতিশীলতার জন্য। আমরা কথা বলছি আমাদের মাতৃভূমির উন্নতির জন্য। আমরা কথা বলছি আমাদের মাতৃভূমির সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার স্বার্থে। প্রিয় বাংলাদেশিরা, যারা বাংলাদেশ এবং বাইরে থেকে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলের কাছে আকুল আবেদন, আপনার মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসুন, আপনার নিজের স্বার্থকে নয়। আপনি যখন আপনার মাতৃভূমিকে ভালোবাসবেন, সেখানে আপনার স্বার্থটা অটোমেটিক্যালি চলে আসবে। আগে মাতৃভূমিকে রক্ষা করুন, মাতৃভূমিকে মায়ের মর্যাদায় স্থান দিন, নিজের আখের গোছানোকে বাদ দিয়ে। তাহলেই আমরা পাবো একটি সবুজ শ্যামল এবং শান্ত বাংলাদেশ, যেটি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, মাথা উঁচু করে কথা বলতে পারবে। আমরা স্বপ্ন দেখি আমাদের বাংলাদেশ একসময় পৃথিবীর একটি উন্নত দেশে পরিণত হবে, আমাদের অনেক শক্তি সামর্থ্য থাকবে। আমাদের বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ কর্ম কর্ম অথবা তাদের সহযোগিতার জন্য হাত বাড়াবে, অথবা বাংলাদেশ থেকে সহায়তা নেবে। সেরকম একটা উজ্জ্বল বাংলাদেশ আমরা দেখতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন হ্যালো আমেরিকা, আমেরিকায় বাঙালি সংস্কৃতি, ফেসবুক এবং ইউটিউব উভয় চ্যানেলে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আবারও প্রফেসর সাইবুল ইসলাম ভাই এবং জনাব হাসান আমজাদ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।